প্রিয়াঙ্কা তার শাশুড়িমা পরিদেবী এবং ননদ রীতার সঙ্গে বাস করে। শীতকালে প্রিয়াঙ্কার সঙ্গে পরিদেবী ছেলে বীরের বিয়ে হয়, আর বিয়ের কয়েক মাসের মধ্যেই প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা হয়। দেখতে দেখতে প্রায় 7 মাস কাটে, আর ইতিমধ্যে বর্ষাকাল দরজায় কড়া নাড়তে শুরু করে। আর এখন ভরা বর্ষাকালের মধ্যেই প্রিয়াঙ্কার ইচ্ছা তার শ্বশুরবাড়ির লোকেরা বাড়ির বৌমার জন্য 7 মাসের অনুষ্ঠান করবে। তাই প্রিয়াঙ্কার শাশুড়িমা বর্ষাকালের মধ্যেই একটা শুভ দিন দেখে স্বাদের অনুষ্ঠানের তারিখ ঠিক করে ফেলে। তারপর থেকে প্রিয়াঙ্কা তার স্বাদের অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকমের শপিং করতে থাকে, কারণ সে তার বান্ধবীদের স্বাদের অনুষ্ঠানের সময় সুন্দর সুন্দর শাড়ি গহনা পরতে দেখেছে। তাই প্রিয়াঙ্কাও সবকিছু নতুন নতুন জিনিস কিনতে থাকে। এই হ্যালো মালতী, আমি ফেসবুকে দেখলাম তুই তো স্বাদের অনুষ্ঠানের সময় যে নতুন বেনারসি শাড়িটা পরেছিলিস না, ওটা কোথা থেকে কিনেছিস রে? আর গহনাগুলো কি সব এক জায়গা থেকে নিয়েছিস? না রে, আমি ওই শাড়ি আর গহনা তো কিনিনি। আমার ননদ একটা শাড়ি আর গহনার শোরুমের ম্যানেজার, আর ও আমার জন্য কাস্টমাইজ করে দিয়েছিল। কিন্তু তুই এসব ব্যাপারে জিজ্ঞাসা করছিস কেন? তোর কি স্বাদ হবে নাকি? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, এই 7 মাস হলো আমি প্রেগনেন্ট, আর এই বর্ষাকালেই আমার 7 মাসের অনুষ্ঠান। আর তোর শাড়ি আর গহনা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমিও কিনবো ভাবছিলাম। মালতী প্রিয়াঙ্কার কথা শুনে খুবই খুশি হয়, আর প্রিয়াঙ্কা নিজের স্বাদের অনুষ্ঠানে মালতীকেও নিমন্ত্রণ জানায়। আচ্ছা ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, তুই আমার সঙ্গে একদিন বেরো, আমি তোকে আমার ননদের শোরুমে নিয়ে যাব, আর তুই তোর পছন্দ মতো শাড়ি গহনা কিনে ফেলতে পারবি। আর আমার ননদের শোরুম স্পেশালি প্রেগনেন্ট মহিলাদের জন্যই তৈরি, ওখানে বড় বড় শাড়ি কুর্তি সবকিছুই পাওয়া যায়। তাহলে বৃষ্টিটা একটু কমুক, একদিন আমি আর তুই দুজনে বেরিয়ে পড়বো, কেমন? এই শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে ফোন রেখে দেয়, আর সে তখনই ফোনে অনলাইনে নানান রকম শাড়ি এবং গহনার ডিজাইন দেখতে থাকে। সেই সময় প্রিয়াঙ্কার ননদ বৌদির জন্য ফল কেটে নিয়ে আসে। রীতা সেই বাড়ির ছোট মেয়ে, আর সে নিজের সাধ্য মতো তার অন্তঃসত্ত্বা বৌদির খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু রীতার বৌদি সবসময় তার সাথে খারাপ ব্যবহার করে। বৌদি, এই ফলগুলো বর্ষাকালের স্পেশাল ফল, আর তুমি তো এখন প্রেগনেন্ট, তাই তুমি যদি এই ফলগুলো খাও তোমার বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হবে। আমি তোমার জন্য বর্ষাকালের স্পেশাল ফলগুলো কেটে নিয়ে চলে এসেছি, নাও খেয়ে নাও। আমার এই বর্ষাকালের রসালো ফল খেতে বয়েই গেছে, এতই যখন আমার বাচ্চার শরীর স্বাস্থ্যের দিকে তোমার নজর, তাহলে আমার জন্য এখন ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের ঝোল করে নিয়ে এসো। যাও, যত সব বেশি বেশি নাটক। কেন বৌদি, কিছুদিন পরে তো তোমার স্বাদের অনুষ্ঠান, আর তোমার স্বাদের সময় তো ভরা বর্ষাকাল। সেই সময় আমি তোমার জন্য নিজের হাতে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা সবই রান্না করব, কেমন? কিন্তু তুমি এখন এই বর্ষাকালের ফলগুলো খেয়ে নাও। এই এখন আমার সামনে বেশি বেশি নাটক করো না তো। আমি এখন আমার বান্ধবীর স্বাদের শাড়ি আর গহনা দেখছি, আর দেখো ওর ননদকে কত দামি দামি শাড়ি আর গহনা দিয়েছে। তুমি ভেবো না আমি তোমার থেকে আমার স্বাদের জন্য শাড়ি আর গহনা চাইছি, কারণ আমি জানি তোমার ক্ষমতা নেই, এখনো তুমি তোমার দাদা আর মায়ের ঘাড়ে বসে বসে চাকরির জন্য পড়াশোনা করছো। এইভাবে প্রিয়াঙ্কা তার ননদকে অপমান করলে রীতার খুবই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা আর ধৈর্য সহ্য করতে না পেরে সে নিজের বান্ধবীর সঙ্গে বৃষ্টির মধ্যেই স্বাদের অনুষ্ঠানে শাড়ি গহনা কিনতে যাবে বলে ঠিক করে। একদিন সকাল থেকেই ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ে, আর ঠিক সেই সময় প্রিয়াঙ্কা শাড়ি পরে শপিং করতে যাবে বলে তৈরি হয়। কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? বাইরে চারিদিকে কাদা জল জমে আছে, আর এই সময় তুমি যদি বাইরে বের হও আবার বর্ষার মধ্যে, তোমার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, তখন কি হবে বলো তো? তাই এখন এরকম বৃষ্টির মধ্যে তোমাকে কোথাও যেতে হবে না। তোমার কি লাগবে বলো, আমি কিনে নিয়ে এসে দিচ্ছি। আমার দামি দামি শাড়ি আর গহনা লাগবে, তুমি কি পছন্দ করে নিয়ে আসতে পারবে? আর আমি ভালো করেই জানি তোমার শাড়ি আর গহনার চয়েস খুব খারাপ, সেই জন্য আমি তোমাকে বলিনি। আর তুমি বেকার বেকার ফালতু চিন্তা করো না, তোমরা সবাই এমন করছো যেন পৃথিবীতে আমি একাই প্রেগনেন্ট। আমার কিছু হবে না, আমি নিজের জন্য স্বাদের অনুষ্ঠানের শাড়ি আর গহনা কিনতে যাচ্ছি, তাই তুমি ড্রাইভারকে বলে দাও গাড়িটা বের করতে। গাড়িটা বার করতে? আসলে কালকে কাদের মধ্যে গাড়ির চাকাটা একেবারে নষ্ট হয়ে গেছে, আর গাড়িটা ভীষণ নোংরা হয়েছিল, তাই আমি ড্রাইভারকে বলেছি গাড়ি সার্ভিসিং এ নিয়ে যেতে। ও এতক্ষণে মনে হয় গাড়ি নিয়ে চলে গেছে, আর আজকে রাত্রের আগেও গাড়ি নিয়েও ফিরবে না। তাই তোমাকে বলছি তোমাকে এখন যেতে হবে না, আগে গাড়ি সার্ভিসিং সেন্টার থেকে গাড়ি আসুক তারপর যেও। প্রিয়াঙ্কা তার স্বামীর কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ এখন বাড়িতে গাড়ি নেই, আর এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই প্রিয়াঙ্কাকে শপিং করতে বেরোতে হবে। কিন্তু তবুও প্রিয়াঙ্কা শপিং করতে যাবেই, তাই সে বর্ষার মধ্যে নিজের জন্য ক্যাব বুক করার চেষ্টা করে, কিন্তু এই বৃষ্টিতে কোনো ক্যাব ড্রাইভার বুকিং নিতে চায় না।
কিন্তু প্রিয়াঙ্কা শপিং করতে যাওয়ার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। আর এই দেখে বীর প্রিয়াঙ্কার উপর ভীষণ পরিমাণে রাগ করে। তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো প্রিয়াঙ্কা, আমি তোমাকে কিছুতেই বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে দেবো না। আর আমার মা তোমাকে কতবার বললো যে বর্ষাকালের মধ্যে সাদের অনুষ্ঠান করতে হবে না, কিন্তু তুমি তো শুনলে না। আর তুমি যে তোমার বান্ধবীর কথা বলছো, আমাদের থেকে অনেক বড় লোক, ওর পক্ষে সবকিছুই সম্ভব, কিন্তু আমরা তো অতটা বড় লোক নয়, তাই তোমাকে আমাদের মতো ওজন বুঝে ভোজন করতে হবে। তো মা আর বোন চেয়েছিল যে ছোট করে ওরা দুজন মিলে 7 মাসের সাথ দেবে, আর যখন সন্তানটা হয়ে যাবে তখন বড় করে একটা পার্টি রাখবে, কিন্তু তুমি তো কারোর কোনো কথাই শুনছো না। এই শোনো, এখন আমার মাথা খেও না, এমনিতেই আমি প্রেগনেন্ট, ছোট ছোট কথায় আমার মাথা গরম হয়ে যায়। আর তুমি এসব কথা বলে আমাকে এখন উত্তেজিত করছো, তোমার জন্য কিন্তু আমার শরীর খারাপ করবে। এই বলে প্রিয়াঙ্কা তার স্বামীকে ঘর থেকে বের করে দেয়। আর সে যখন ক্যাব বুক করতে পারে না, তখন সে ছাতা মাথায় দিয়ে স্বাদের অনুষ্ঠানের জন্য শপিং করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মালতী নিজের বড় গাড়ি করে শপিং মলে আসে, আর প্রিয়াঙ্কা ছাতা মাথায় দিয়ে শপিং মলে পৌঁছায়। প্রিয়াঙ্কা প্রেগনেন্ট অবস্থায় এরকম ছাতা মাথায় দিয়ে শপিং করতে এসেছে বলে মালতী তাকে একটু কটাক্ষ করে বলে, সত্যি রে, তোকে দেখে খুব কষ্ট লাগছে। জানিস, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বর পারলে আমাকে কোলে করে শপিং মলে নিয়ে আসতো, কিন্তু আমাকে কোনোদিন এরকম ছাতা মাথায় শপিং করার জন্য বেরোতে দেয়নি। এমন কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে চুপ করে থাকে। আর মালতী তখন তার বান্ধবীকে নিয়ে নিজের ননদের শোরুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে শাড়ি আর গহনার দাম দেখে প্রিয়াঙ্কার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। কিন্তু মালতী যেহেতু অত দামি শাড়ি আর গহনা স্বাদের অনুষ্ঠানে পড়েছে, তাই প্রিয়াঙ্কাও সেরকমই শাড়ি আর গহনা পরতে চায়। ফলে প্রিয়াঙ্কা তার বরের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় 70,000 টাকা খরচা করে একটা দামি শাড়ি এবং গহনাগাটি কেনে। তার শপিং করা হয়ে গেলে প্রিয়াঙ্কা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে এত টাকা দিয়ে শপিং করেছে দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা বিরক্ত বোধ করে, কিন্তু তাতেও প্রিয়াঙ্কার কিছু যায় আসে না। একদিন, হ্যাঁ দিদি, আমি মালতীর কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছি। তুমি মালতীর স্বাদের অনুষ্ঠানে ওর হাতে আর পেটে খুব সুন্দর করে মেহেন্দি করে দিয়েছিলে। আমি ওরকম মেহেন্দি পড়তে চাই। আর পরের সপ্তাহে কিন্তু আমার স্বাদের অনুষ্ঠান, তুমি আমার বাড়িতে চলে এসো, কেমন? আর তোমার চার্জটা আমাকে একটু বলো। আমি 10,000 টাকা নিয়ে মেহেন্দি পড়াই, 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাকি 5,000 টাকা কাজের পরে দিতে হবে। তুমি আমাকে এখনই 5,000 টাকা অ্যাডভান্স করে দাও, ওকে? কেন 10,000 টাকা কেন? তুমি তো মালতীর কাছ থেকে শুধু 5,000 টাকা নিয়েছিলে, আমার ক্ষেত্রে তাহলে এত বেশি নিচ্ছ কেন? 10,000 টাকা মানে তো অনেক টাকা। তুমি তোমার স্বাদের সময়টা একটু দেখো, মালতী দিদির যখন স্বাদ হয়েছিল তখন এত বৃষ্টি ছিল না, তাই 5,000 টাকা নিয়েছিলাম। কিন্তু তোমার তো বর্ষাকালে স্বাদের অনুষ্ঠান, আমার বাড়ি থেকে তোমার বাড়ি পৌঁছাতে গিয়ে আমাকে গাড়ি ভাড়া করে যেতে হবে, তাই 10,000 টাকা লাগবে। এত টাকার কথা শুনে প্রিয়াঙ্কা আতকে ওঠে, কিন্তু তবুও তার কিছু করার থাকে না, কারণ সে বর্ষাকালে তার স্বাদের অনুষ্ঠান খুবই সুন্দর করে পালন করতে চায়। সেই জন্য প্রিয়াঙ্কা রত্নাকে মেহেন্দি পরানোর জন্য বুক করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রিয়াঙ্কার স্বাদের অনুষ্ঠানের দিন এসে উপস্থিত হয়। কিন্তু স্বাদের দিন সকাল থেকে বেশ গুরুতরভাবে বৃষ্টিপাত শুরু হয়। যাক, এই বর্ষাকালে আজকে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, তার মানে আজকের দিনটা খুবই শুভ। আর আজকে আমার স্বাদ, আজকে এত বৃষ্টি হওয়া মানে আমার সন্তানের সুস্বাস্থ্য হবে। বেকার বেকার আমার শাশুড়ি মা আর ননদ এই বৃষ্টির দিনে স্বাদের অনুষ্ঠান করতে চাইছিল না, যত সম্ভব কম খরচ হয় আর কি। এই বলে প্রিয়াঙ্কা তার স্বাদের দিন খুব সুন্দর করে শাড়ি গহনা পরে সেজে নেয়। আর ধীরে ধীরে বৃষ্টি মাথায় করে সব আত্মীয় স্বজনরা তাকে স্বাদ দেবে বলে উপস্থিত হয়। আর কিছুক্ষণের মধ্যে মেহেন্দিওয়ালি রত্না তাকে মেহেন্দি পরানোর জন্য চলে আসে। প্রিয়াঙ্কা সকলের সঙ্গে খুব সুন্দর করে আনন্দ করে। আর প্রিয়াঙ্কার ননদ তার জন্য মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের চচ্চড়ি, ইলিশ মাছ ভাপা, দই ইলিশ ইত্যাদি রান্না করে নিয়ে আসে। আর সেই সাথে খিচুড়িও রান্না করে। যারা যারা আত্মীয়রা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আসছেন, তারা দয়া করে সিঁড়ির পাশে ছাতাগুলো রেখে দেবেন, কারণ সারা বাড়ি না হলে জল জল হয়ে যাবে। আর আমার বৌমা তো অন্তঃসত্ত্বা, তাই ঘর বাড়ির মধ্যে জল পড়ে থাকলে খুব অসুবিধা। পরিদেবীর কথা মতো সকল আত্মীয় স্বজনরা তাদের ছাতা এবং রেনকোট সিঁড়ির পাশে রেখে দেয়। আর এতগুলো ছাতা এবং রেনকোট জমা হওয়ার ফলে সিঁড়ি থেকে জল গড়িয়ে গড়িয়ে সিঁড়ির সামনেটাই জল চলে আসে, কিন্তু সেই দিকে কারোর কোনো খেয়াল থাকে না। ঠিক এমন সময় রত্না যখন প্রিয়াঙ্কাকে হাতে এবং পেটে মেহেন্দি পরাচ্ছে, সেই সময়, দিদি কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু মেহেন্দি পরানো হয়ে যাবে, তাই আপনি বাকি 5,000 টাকা আমাকে দিয়ে দিন, কারণ কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আর কোনো টাকার হিসাব রাখতে চাই না। আমি টাকা নিয়ে একেবারে এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমার আরেকটা কাজ আছে। এ বাবা, আমি যে নিচে নামার সময় আলমারি থেকে 5,000 টাকা নিয়ে নামবো সেটা আমি একেবারে ভুলেই গেছি। তুমি একটু বসো,
আমি এক্ষুনি উপর থেকে তোমার জন্য টাকা নিয়ে আসছি, কারণ আমার শাশুড়ি মা আর ননদ এখন ব্যস্ত আছে, ওদেরকে উপরে পাঠানো যাবে না। এই বলে প্রিয়াঙ্কা ধীরে ধীরে সিঁড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু তার একবারও চোখে পড়ে না যে সিঁড়ির সামনেটা অনেকটা জল জমে আছে। ফলে সে যখন সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখনই হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায়, আর সে একেবারে উল্টে মাটিতে পড়ে আর ব্যথায় আর্তনাদ করে ওঠে। সাদের দিন প্রিয়াঙ্কা জীবনে যে এমন একটা বিপদ ঘটতে পারে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি, আর সে মাটিতে পড়ে একেবারে ছটফট করতে থাকে। প্লিজ আমাকে বাঁচাও, আমার পেটে ভীষণ ব্যথা করছে, আমাকে বাঁচাও। প্রিয়াঙ্কাকে এরকম সিঁড়ির সামনে পা পিছলে পড়ে থাকতে দেখে তার শাশুড়ি মা এবং ননদ ভীষণ ভয় পেয়ে যায় এবং আত্মীয় স্বজনরা ডাক্তার ডাকার জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করে। কিন্তু তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় কোথাও কোনো ডাক্তার পাওয়া যায় না। সেই সময় তারা কি করবে কিছু বুঝতে পারে না। এমন সময় বীরের কাছে যখন এই খবরটা পৌঁছায় তখন বীর তার বউকে বাঁচানোর জন্য পাগল হয়ে ওঠে, আর এমন সময় মালতী তাদের উপকার করে। মালতী তার ড্রাইভারকে ফোন করে তার বড় গাড়ি বের করে নিয়ে আসে, আর সেই গাড়ি করে বীর তার বউকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু তখনই প্রিয়াঙ্কার চিকিৎসা করতে শুরু করে, কিন্তু এখন 7 মাস হওয়ায় প্রিয়াঙ্কার অন্তঃসত্ত্বা অবস্থাতে যথেষ্ট জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। তাই ডাক্তারবাবু নিজের প্রাণপণ চেষ্টা করে এবং ধীরে ধীরে ডাক্তারবাবু প্রিয়াঙ্কার প্রাণ বাঁচিয়ে তোলে। কিন্তু ডাক্তারবাবু প্রিয়াঙ্কার বাচ্চাকে বাঁচাতে পারে না, আর সকলে যখন এই খবরটা জানতে পারে তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। বিশেষ করে প্রিয়াঙ্কা কিছুতেই নিজেকে সামলাতে পারে না। আজকে আমি যদি বর্ষাকালে আমার স্বাদের অনুষ্ঠান না করতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমার শাশুড়ি মা ননদ আমাকে অনেকবার বারণ করেছিল আমি যাতে স্বাদের অনুষ্ঠান না করি, কিন্তু আমি কারোর কথা শুনিনি, তাই আজকে আমাকে এই দিনটা দেখতে হলো। মা, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। প্রিয়াঙ্কাকে আর কেউ তখন ক্ষমা করার মতো পরিস্থিতিতে থাকে না, আর ধীরে ধীরে প্রিয়াঙ্কা তার স্বভাবে পরিবর্তন নিয়ে আসে। আর কয়েক মাসের মধ্যে প্রিয়াঙ্কা আবার অন্তঃসত্ত্বা হয়। কিন্তু এবার বর্ষাকালে যখন তার 7 মাসের স্বাদের অনুষ্ঠানের সময় আসে তখন সে নিজে কোনো রকম স্বাদের অনুষ্ঠান করতে চায় না, যাতে তার শারীরিক কোনো ক্ষতি না হয়, আর সে খুব সুস্থ স্বাভাবিকভাবে তার সন্তানের জন্ম দেয়। রচনার সঙ্গে রাজের বিয়ে হয়। রাজ তার মা কমলা দেবী এবং এক ছোট বোন ময়নার সঙ্গে বাস করে। তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু ছোট বোন ময়নার ভীষণ পরিমাণে লোভ ছিল। সকলেই এতদিন পর্যন্ত জেনে এসেছে যে বিয়ের সময় শাশুড়ি মা যৌতুক চায়, কিন্তু এক্ষেত্রে বিষয়টা হয় সম্পূর্ণ আলাদা। কারণ রচনার বড়লোক বাপের বাড়ি দেখে তার হবু ননদের লোভ হয় বিভিন্ন রকমের যৌতুক চাওয়ার, তাই সে নিজের লোভ সামনে রাখতে পারে না। বিয়ের আগে তারা যখন রচনাকে দেখতে যায় সেই সময় আমাদের বৌদি তো বেশ অবস্থা সম্পন্ন পরিবারের, তাই আমাদের কোনো চিন্তা নেই। বৌদি, তুমি নিশ্চয়ই বিয়ের পর অনেক দামি দামি জিনিস যৌতুকে নিয়ে যাবে, কারণ তোমার সাজগোজ দেখে বোঝা যাচ্ছে তুমি খুব দামি দামি জিনিসপত্র ব্যবহার করো। হ্যাঁ ময়না, বিয়ের সময় প্রত্যেক বাবা তাদের মেয়েদেরকে যা যা জিনিসপত্র দেয় আমার বাবাও তাই তাই দেবে। আর এখন যেহেতু গরম তাই আমি বাবাকে বলেছি আমার যৌতুকে এসি আর ফ্রিজও দিতে। হ্যাঁ, শুধু এসি আর ফ্রিজ কেন, একটা ডবল ডোর আলমারি আর তার সাথে ডবল বেড আর একটা 4 চাকা গাড়ি দিলে আরো ভালো হয়, কারণ আমি চাই না আমার দাদা আর বৌদি বিয়ের পর কোনো রকমের কোনো কষ্ট পাক। যদিও আমার দাদার কাছে সবকিছু আছে তবুও বৌদির থাকলে আরো বেশি ভালো লাগবে। রচনার এই ধরনের কথাবার্তা শুনে একটু খারাপ লাগে, কারণ যেই বাড়িতে তার বিয়ে ঠিক হবে সেখান থেকে যদি আগে এরকম যৌতুকের চাহিদা করা হয় তাহলে বিয়ের পর যে কি হবে সেই ভেবে রচনা চিন্তা করতে শুরু করে। আর ময়নার মুখে এরকম কথা শুনে তার মা তাকে চুপ করতে বলে, কিন্তু ময়না কিছুতেই চুপ করতে চায় না। ঠিক আছে ময়না, অনেক হয়েছে। জানো তো রচনা, আমার মেয়ে এরকম একটু ইয়ার্কি করে, তুমি আমার মেয়ের কথাই কিছু মনে করো না। আমি চাই তুমি আর আমার ছেলে যেন সারা জীবন সুখে সংসার করো, আর কিচ্ছু চাই না আমি। ওহ মা, আমি মোটেই ইয়ার্কি মারছি না, যে কথাটা বাস্তব আমি সেটাই বলেছি। যাই হোক, তোমাদের বিয়ে হওয়ার জন্য আমি ভীষণ উৎসাহিত। কিছুদিনের মধ্যেই যখন রচনা আর রাজের বিয়ে হয় তখন রচনার বাবা তাকে গা ভর্তি সোনার গহনা পরিয়ে পাঠায়, তার সাথে সাথে দামি বেনারসিও পাঠায়। আর সেই গহনা দেখেই ননদের চোখ একেবারে চকচক করে ওঠে। শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে বাড়ির বৌমাকে বরণ করে ঘরে তোলে। রাত্রিবেলা ময়না তার মাকে বলে, মা দেখেছো বৌদি কি সুন্দর গহনাগুলো পরে এসেছে, আমার গহনাগুলো দেখে খুব ভালো লাগছে। আর বৌদির গহনা মানে তো আমারই। সত্যি কপাল করে একটা ভালো বড়লোক বৌদি পেলাম।
তুই সেই বিয়ের আগে থেকে কি শুরু করেছিস বলতো? একটা নতুন মেয়ে সবেমাত্র বিয়ে করে এই বাড়িতে এসেছে, তার সাথে এখনই গহনা ভাগাভাগি, জিনিসপত্র ভাগাভাগি করতে বসিস না তুই? আর এমনিতে তোর কি কোনো জিনিসের অভাব আছে? তুই তোর দাদাকে যা আবদার করিস তোর দাদা তো সবই পূরণ করে, তাহলে এখন বৌদির জিনিসগুলোর উপর নজর কেন তোর? মায়ের এমন কথা শুনে ময়না ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে মনে করে বৌদির জিনিসপত্রের উপর তার মায়া একেবারে অন্য রকমের। তাই সে মনে মনে পরিকল্পনা করতে শুরু করে কিভাবে বৌদির সমস্ত জিনিস সে নিজের করে নিতে পারবে। তুমি চুপ করো তো মা, তুমি এমন করে বলছো যেন বৌদি তোমার মেয়ে আর আমি তোমার ছেলের বউ। আর তুমি বলেছিলে মনে আছে দাদার বিয়ের পর তুমি আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখবে, সুতরাং তুমি তাড়াতাড়ি আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখো। এই বলে ময়না ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শাশুড়ি মা সবকিছু বুঝিয়ে দিলে সেই কথা মতো রচনা সকলের জন্য রান্না বান্না করে। বৌদি, তুমি যে বললে তোমার বাবা নাকি এই গরমকালে এসি, ফ্রিজ, ডবল বেড, ডবল ডোরের আলমারি, ড্রেসিং টেবিল সবকিছু পাঠাবে, তাহলে সেগুলো কোথায়? এখনো তো আমাদের বাড়িতে কিছু এসে পৌঁছালো না। হ্যাঁ, বাবা আমাকে ফোন করেছিল, উনি সব জিনিসপত্র ম্যাটাডোরে তুলে দিয়েছেন। আসলে অনেক জিনিসপত্র তো, তাই পৌঁছাতে একটু সময় লাগছে। এই বলতে না বলতেই তাদের বাড়ির বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। সকলে মিলে বাইরে গিয়ে দেখে যে নতুন বৌমা যৌতুকে জিনিসপত্র চলে এসেছে। আর এই দেখে ময়নার চোখ একেবারে লোভে চকচক করে ওঠে। কিন্তু জিনিসগুলো যেহেতু নতুন বউয়ের, তাই শাশুড়ি মা বুদ্ধি করে সবকিছু রচনার ঘরেই ঢুকিয়ে দেয়। আর যা দেখে ময়না ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সে তার মায়ের উপর কোনো কথা বলতেও পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নতুন বৌদি তার জিনিসপত্র আরামে ভোগ করছে দেখে ময়না একেবারে তেলে বেগুনে চলে ওঠে। এরই মধ্যে একদিন ময়নার জন্য এক ভালো বিয়ের সম্বন্ধ আসার কথা বলা হয়। সেই সময় ময়না তার বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, তুমি কি সুন্দর বেনারসি শাড়িটা পরেছো, কিন্তু আজকে আমাকে দেখতে ছেলেপক্ষ আসবে, তাই এত সুন্দর করে আমার সাজা উচিত। তুমি তোমার বেনারসি শাড়িটা আমাকে দেবে গো। তার সাথে তুমি রিসেপশনের দিন গলায় যে সোনার হারটা পরেছিলে না, ওই হারটাও আমাকে দাও না। রচনা তার ননদের কথা শুনে অবাক হয়ে বলে, কিন্তু ময়না, তোমার দাদা যে এত শখ করে তোমার জন্য একটা শাড়ি আর হার কিনে আনলো, তুমি সেগুলো পরবে না? কারণ আমার এই বেনারসি শাড়ি আর এই হারটা তো পুরানো হয়ে গেছে। মোটেই পুরানো হয়নি, আসলে তুমি আমাকে এত সুন্দর বেনারসি শাড়ি আর সোনার হার দিতে চাইছো না বলে কথা ঘোরানোর চেষ্টা করছো। দাদা যে আমাকে জিনিসটা দিয়েছে তার থেকে তোমার শাড়িটা অনেক বেশি সুন্দর আর গহনাগুলো অনেক ভালো। ময়নার এমন কথা শুনে রচনার আর কিছু করার থাকে না। সে নিজের ঘরে গিয়ে বেনারসি শাড়ি আর গলার সোনার হার খুলে তার ননদের হাতে দিয়ে দেয়। ময়না খুব আনন্দে সেই শাড়ি এবং গহনা পরে ছেলেপক্ষের সামনে গিয়ে বসে পড়ে। রাজ এবং কমলা দেবী দেখেই বুঝতে পারে যে ময়না তার বৌদির জিনিসপত্র পরেছে, তাই তারা একটু হলেও বিরক্ত বোধ করে। আর ময়নাকে দেখতে যেহেতু সুন্দর ছিল, তাই শিবম ময়নাকে পছন্দ করে। আর এভাবেই ময়নার সঙ্গে শিবমের বিয়ে ঠিক হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন রাজ বলে, কি রে বোন, আর তো এক সপ্তাহ পর তোর বিয়ে, তুই শপিং করবি না? চল না, আজকে আমি তোর বৌদি তোকে শপিং করতে নিয়ে যাব। শাড়ি, গহনা, কত কিছু কিনতে হবে বলতো। না না দাদা, তুই বেকার বেকার আমার শাড়ি আর গহনার উপর একেবারে টাকা নষ্ট করবি না, বরঞ্চ সেই টাকাটা লোকের খাওয়া দাওয়ার ক্ষেত্রে খরচা কর। কারণ বৌদি বিয়ের পরে যৌতুকে অনেক সুন্দর সুন্দর বেনারসি শাড়ি আর দামি দামি সোনা গহনা নিয়ে এসেছে, তাই আমি বৌদির বিয়ে সমস্ত শাড়ি আর গহনা পরে নেব। সে কি, তুই যদি তোর বৌদির জিনিসপত্র নিয়ে চলে যাস, তাহলে তোর বৌদি কি গহনার শাড়ি পরবে? কেন, বৌদির বাবা তো অনেক বড় লোক আর তুইও অনেক বড় লোক, তাই তুই বৌদিকে জিনিসপত্র শাড়ি গহনা আবার কিনে দিতে পারবি। তাই আমি বৌদির শাড়ি আর গহনাগুলো নিয়ে যাব, বিয়ের দিন আমি সেগুলোই পরবো। এই বলে ময়না তার বৌদির কাছে যায় আর তার আলমারি থেকে সমস্ত দামি দামি বেনারসি শাড়ি ও দামি দামি সোনার গহনা বের করে নেয়। এই দেখে রচনা ভীষণ পরিমাণে রাগ করলেও সে তার ননদকে কিছু বলতে পারে না, কারণ তার শিক্ষা অন্য ধরনের। এভাবে বৌদির যৌতুকে শাড়ি এবং গহনা নেওয়ার পর তার চোখ পড়ে আসবাবপত্রের দিকে। ময়নার হবু শ্বশুরবাড়ির লোক অনেক ভালো, কেননা তারা যৌতুকের কোনো চাহিদা করেনি। কিন্তু ময়না যেহেতু আমাদের বোন, তাই ময়নাকে তো কিছু না কিছু দিতেই হবে। তাই আমি ভাবছি আমার বোনের যৌতুক হিসেবে আমি একটা ফ্রিজ আর টিভি আর সাথে একটা এসি কিনে নিয়ে আসবো। এই বলে রাজ ময়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে কিছু না বলে সমস্ত জিনিসপত্র কিনতে চলে যায়। রাজ জিনিসপত্রগুলো অর্ডার দিয়ে চলে আসে আর এই বিষয়ে সে ময়নাকে জানালে ময়না খুবই খুশি হয়, কিন্তু তার খুশির কারণ ছিল অন্য। যাক দাদা, তুই যে বুদ্ধি করে আমার বিয়ে যৌতুকের জন্য সবকিছু আগে থেকে অর্ডার দিয়ে এসেছিস, তাতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোর অর্ডার দেওয়া জিনিসপত্র আমি তো যৌতুকে নিয়ে যাব না।
কেন তুমি তোমার দাদার অর্ডার দেওয়া জিনিসপত্র যৌতুকে নিয়ে যাবে না কেন? তোমার দাদা কষ্ট করে এত কিছু কিনবে, তুমি সেগুলো ফেলে রেখে চলে যাবে? আরে তুমি বুঝতে পারছো না, আমি যদি এসি, ফ্রিজ, টিভি সব আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই তাহলে আমি এখানে এসে কি করব? তাই আমি দাদাকে বলবো সব আমার ঘরেই লাগিয়ে রেখে দিতে, যাতে আমি যখন বাপের বাড়িতে আসবো তখন বাপের বাড়িতে আরাম করে থাকতে পারি। আর আমি যৌতুকে তোমার ঘরের এসি, ফ্রিজ, টিভি, ডাবল ডোর আলমারি, ডবল বেড, খাট, ড্রেসিং টেবিল এগুলো সব নিয়ে যাব। কি তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার বিয়েতে আমার যৌতুকগুলো নিয়ে যাবে? দেখো ময়না, এগুলো কিন্তু ঠিক নয়, কারণ কারো যৌতুক অন্য কাউকে এভাবে ব্যবহার করতে নেই। আমি তো এগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। বাবা, এখন থেকে আমার আর তোমার শুরু করে দিলে? সত্যি কথাই বলে না, বিয়ের পর বউ আসলে ননদ পর হয়ে যায়, ঠিক তাই এখন ননদকে নিজে যৌতুক দিতে এত অসুবিধা হচ্ছে তোমার, কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে যাব, আমার কিছু করার নেই বৌদি। এভাবে ময়না জেদ করতে থাকে। তার বোনের যৌতুকের জিনিসপত্র আগে থেকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার বোনের ঘরে লাগিয়ে দেয়। অন্যদিকে লোক লাগিয়ে নিজের ঘর থেকে এসি, ফ্রিজ, টিভি, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি নিজের ঘর থেকে বাইরে বের করে দেয়। দাদা, আমি চাই যাতে আমি শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগেই আমার জিনিসপত্রগুলো সব আমার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়, কারণ তো শ্বশুর মশাই যেমন দেরি করে যৌতুক পাঠিয়েছিল সেটা আমার একদমই পছন্দ হয়নি। বউ যাওয়ার আগে তার যৌতুক চলে যাবে শ্বশুর বাড়িতে, তুই বরং এখনই একটা গাড়ি ভাড়া করে নিয়ে আয়। রাজ বাড়িতে গাড়ি ডেকে নিয়ে এসে বিয়ের যৌতুকের সমস্ত জিনিসপত্র বোনের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় আর ময়না ভীষণ পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে ময়নার বিয়ের দিন চলে আসে আর বিয়ের দিন ময়না তার বৌদির যৌতুকে আসা শাড়ি, গহনা, এমনকি মেকআপের জিনিস দিয়ে ভালো করে সেজে গুজে তৈরি হয়। এভাবেই ননদকে দিতে দিতে বৌদির নিজের ঘর একেবারে ফাঁকা হয়ে যায়। ফলে রচনার বিয়ের যৌতুকের কোনো জিনিসপত্রই আর সেখানে থাকে না। বিয়ের সময় বৌদি শোনো না, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। তোমার বাবা তোমাকে একটা মাইক্রো ওভেন পাঠিয়েছিল না? তুমি তো ভালো করেই জানো আমি রান্না বান্না করতে পারি না, তাই আমি যখন আজকে আমার শ্বশুর বাড়িতে যাব আমার সাথে কিন্তু ওই মাইক্রো ওভেনটা পাঠিয়ে দিও, তাহলে আমার রান্না বান্না করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই বলে রচনা নিজের ঘরে চলে যায় আর সে ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করে। সে তাকিয়ে দেখে যে তার বাবার দেওয়া আদরের জিনিসপত্র নিজের ঘরে আর কিচ্ছু পড়ে নেই, এমনকি তার ঘরের কোনায় বিয়ের যে নতুন জুতাটা পড়েছিল সেই নতুন জুতাটা পর্যন্ত তার ননদ পরে বিয়ের পিড়িতে চলে গেছে। এভাবেই কিছু সময় পর শিবমের সঙ্গে ময়নার ধুমধাম করে বিয়ে হয় আর বিয়ের পর ময়না যখন শ্বশুর বাড়িতে যাবে, বোন, আমি তোরা জামের জন্য একটা 4 চাকা গাড়ি বুক করে দিয়েছি আর সেই গাড়িটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তোরা সেই গাড়িটা করে শ্বশুর বাড়িতে যাস কেমন? তারপর ওই গাড়িটা তোদেরকে পৌঁছে দিয়ে আবার এখানে ফিরে আসবে। গাড়ি বুক করেছিস মানে? আমি এখন ভাড়া করা গাড়িতে শ্বশুর বাড়ি যাবো নাকি? আমি কিছুতেই এই গাড়িতে আমার বরের সঙ্গে উঠবো না, কারণ ভাড়া করা গাড়িতে আমি বসবোই না। তুই যখন তোর বউকে নিয়ে এসেছিলিস তখন নিশ্চয়ই ভাড়া করা গাড়ি করে তুই নিয়ে আসিসনি। বোনের এমন কথা শুনে রাজ ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় আর তখন কমলা দেবী বলে, তোর দাদাকে শ্বশুর বাড়ি থেকে 4 চাকা বড় গাড়ি দেওয়া হয়েছিল, তাই তোর দাদা আর বৌদি গাড়ি করে এসেছিল, কিন্তু আমাদের তো আর গাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই, তাই তুই এখন ভাড়া গাড়ি করে শ্বশুর বাড়িতে যা। আর তোর বরের যখন অসুবিধা হচ্ছে না, তোর এত অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ সত্যি ময়না, তুমি এরকম ব্যবহার করছো কেন? আর তুমি একবার শ্বশুর বাড়িতে চলো, আমি তোমাকে 4 চাকা নতুন গাড়ি কিনে দেবো। তাই নিজের দাদা বৌদি আর মায়ের উপর এরকম রাগারাগি করো না। এখন তুমি শ্বশুর বাড়িতে যাচ্ছ, এনারা তো তোমার পর হয়ে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার বৌদি যে 4 চাকা গাড়িটা বাপের বাড়ি থেকে যৌতুকে নিয়ে এসেছিল সেই 4 চাকা গাড়ি করেই আমি শ্বশুর বাড়িতে যাব আর সেই গাড়িটা এবার থেকে আমার শ্বশুর বাড়িতেই থাকবে। এতদিন বৌদি আমাকে যখন তার বিয়ে যৌতুকে সমস্ত শাড়ি, গহনা, আসবাবপত্র দিতে পেরেছে তখন গাড়িটাও দিতে পারবে। কি বৌদি, তাই তো? নিজের বৌদির প্রতি ময়নার জিনিসপত্রের এত লোভ দেখে শিবমের ভীষণ পরিমাণে খারাপ লাগে, তাই শিবম ময়নার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তার নববিবাহিত বউকে তিরস্কার করতে শুরু করে। ছি ময়না ছি, তোমার জিনিসপত্রের উপর এত লোভ? সরি, তোমার বৌদির জিনিসপত্রের উপর তোমার অনেক বেশি লোভ। আমি যদি জানতাম যে তোমার বাপের বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো আমার বাড়িতে পাঠানো হয়েছে সেগুলো তোমার নয়, বরং সেগুলো তোমার বৌদির যৌতুকের, তাহলে আমি কোনোদিনই সেই জিনিসপত্রগুলো নিয়ে আসতাম না আর তোমাকে বিয়েও করতাম না। তোমার মতো এত বাজে মেয়ে আমি কখনোই দেখিনি, তাই আমি চললাম। তুমি তোমার বাপের বাড়িতেই থাকো আর বৌদির জিনিস ব্যবহার করো, আর আমার বাড়ির জিনিসপত্রগুলো যেগুলো তোমার দাদা পাঠিয়েছে সেগুলো সবই আমি পাঠিয়ে দেবো। শিবমের কথা শুনে ময়না ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে। এমনকি ময়নার চোখে তখন জলও চলে আসে। তাই ময়না সেই মুহূর্তে তার বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয় আর তার বৌদির একটা জিনিসও সে আর নিয়ে যেতে চায় না।
বৌদি, এতদিন আমার জিনিসপত্রের অভাব না থাকা সত্ত্বেও আমি তোমার জিনিসপত্রে অনেক লোভ দিয়েছি, আর তোমার যৌতুক সব আমি ব্যবহার করেছি। তুমি কিছু মনে করো না বৌদি, আমাকে ক্ষমা করে দাও তুমি। এই বলে ময়না তার বরের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যায়, আর সে তার বৌদির যৌতুকের সমস্ত জিনিসপত্র আবার হাসি মুখে নিজের বৌদিকে ফিরিয়ে দেয়। এর ফলে রচনা ভীষণ খুশি হয়। রচনা আবার তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।